এই বিপ্লবে উন্মাদে প্রান্তর তোমায় দিলাম, তার বদলে আমায় একটা সমাজ দিও। স্লোগানে স্লোগানে ওরা মুক্তি মুক্তি বলে চিল্লায়, অথচ তাদের চোখের নিচে এখনও দেখা যায় কালো দাগ। তাই এই রক্ত গরম করা রাজপথ তোমরা নিও, আর আমাকে স্বাধীনভাবে শ্বাস নিতে দিও। কবি আসাদুর রহমান সাকিব রচিত কবিতা বিপ্লবের ওপিট থেকে শুনছিলেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি 22 বছর পূর্ণ করে 23 বছরে পদার্পণ করেছে। এই শুভক্ষণে এনটিভি পরিবারের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থিত সকল দর্শক, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দর্শক, আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যকার, লেখক, নির্মাতা, বীর মুক্তিযোদ্ধা আক্তার ফেরদৌস রানা, যিনি ফেরদৌস হাসান নামে সুপরিচিত। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো। এনটিভির স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জেনেছেন যে 22 বছর পেরিয়ে 23 বছরে এনটিভির পদার্পণ করেছে এবং এনটিভির সাথে আপনার যে পথ চলা সেটা খুবই সুন্দর এবং বর্ণাঢ্য এবং একটা লম্বা সময় ধরে আপনি এনটিভির সঙ্গে আছেন। তো এনটিভির সাথে আপনার যে পথ চলার শুরুটা কেমন ছিল এবং এনটিভিকে আপনি কেমন দেখেছেন বা ভবিষ্যতে কেমন দেখতে চান? না, প্রথমেই অভিনন্দন এনটিভিকে যে আলহামদুলিল্লাহ 22 বছর পার করেছে, 23 বছরে পদার্পণ করেছে। আমার প্রথম দিনটার কথা মনে হচ্ছিল যে প্রথম দিন এনটিভি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আমার একটা এতদিন কোথায় ছিল একটা টেলিফিল্ম যায়। তারপরে এনটিভির প্রথম সিরিয়ালটাও আমার ছিল, জি, অন্ধকারের ফুল। অন্ধকারের ফুল, হ্যাঁ, এই দুটো দিয়ে যাই। তো এনটিভির সাথে অনেক অনেক আমার সম্পৃক্ততা, আমার ভালো লাগা, একটা মান ছিল এখানকার প্রোগ্রামের। জি, অন্যান্য চ্যানেলেও একটা ভালো নাটক যেত, একটা খারাপ নাটক, একটা মোটামুটি, কিন্তু এনটিভিতে ছিল একটা মান, ছিল একটা, সবগুলাই কাছাকাছি মানের, ভালো মানের ছিল এখানে। সেটা সম্ভব ছিল মুস্তফা কামাল সৈয়দের জন্য। তারপরে এখানে অনুষ্ঠান অধ্যক্ষ ছিল আলম ছিলেন, ওর জন্য জুয়েল ছিল, তুমি আছো, এত নিবেদিত টিম চিন্তার বাইরে। এ পর্যন্ত এনটিভিতে আপনার কতগুলো কাজ গেছে আপনার কি মনে পড়ে? এটা আনুমানিক আমার মনে নাই, তো অনেক অনেক সিরিয়াল করেছে, জি, 1000 খানেক তো হবেই। জি জি, আপনি বলছিলেন প্রায় 1000 খানেক। এনটিভির সাথে আপনার যে এই যে দীর্ঘ যে যাত্রা বা পথ চলা, এর মধ্যে কখনো কিছু মনে হয়েছে যে এনটিভির এই দিকটা আর একটু ভালো করা যেত বা এই সমস্যাগুলো রয়েছে, ভবিষ্যতের আমাদের পথ চলার ক্ষেত্রে আপনাদের মতো গুণী নির্মাতাদের তো কিছু পরামর্শ থাকতেই পারে? না, এখন তো আর এনটিভি, আগে যেমন নিজেরাই নাটক প্রডিউস করতো এনটিভি, এখন শুনি যে রাইট কেনে, ইউটিউব রাইট কিনে নিয়ে চালায় আর কি। এটা অন্য চ্যানেলগুলো করুক, এনটিভির সাথে ঠিক যায় না। এটা একটু কষ্ট লাগে যে এনটিভি শুধুমাত্র একটা রাইট কিনে অল্প টাকা দিয়ে এটা করে। কেননা কোনো না কোনো চ্যানেলকে তো দায়িত্ব নিতে হবে। জি জি জি, যে দর্শকরা সরে যাচ্ছে আর কি, বা ইউটিউব মুখী হয়ে যাচ্ছে। এনটিভি চাইলে হয়তো আবার আসতে পারে, ভালো ভালো নাটকের দর্শক আছে। জি, অতি সম্প্রতি এনটিভি নিজেরাও প্রডিউস করছে আপনার এই যে আপনার বিশেষ দিবসের নাটক বলেন, এবং অল রাইটস কিনে নিচ্ছে, এবং টেলিভিশন সত্য এবং অনলাইন সত্য যেটা দুটোই নিচ্ছে, আলাদা করে শুধুমাত্র টেলিভিশন রাইটস নিচ্ছে না। তো এই যে আমরা জানি যে আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আসি, যে আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো এই মাসে। তো এই গণ অভ্যুত্থান আপনি নিশ্চয়ই 90 বা এর আগের যে পট পরিবর্তন বাংলাদেশে, সেগুলোর সাথেও আপনি ছিলেন এবং জানেন। তো এই সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। একটা আমার সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে, তো আগে তো কথা বলা যেত না, আগে ভয়ে হোক, সম্মানের ভয়ে হোক, পরিবারের ভয়ে হোক, স্বজনদের ভয়ে হোক, কথা বলা যেত না আর কি। ঠিক আছে, যারা ক্ষমতাসীন ছিলেন তারা সহ্য করতে পারতো না তাদের কোনো সমালোচনা বা কিছু। তো অন্যান্য বাজার টাজারের কথা বলবো না, বাজার দরটা সহনশীল অনেক, জি, এটা ভালো লাগে। যেমন ডিম কিনি
170 টাকা 80 টাকা দিয়েও কিনেছি আমি। জি। সেই ডিম এখন কিনে 110 টাকা 15 টাকা এরকম। জি ওগুলো কথা বলবো না, বলবো যেটা হচ্ছে যে মানুষ আওয়ামী লীগকেই বলি, বঙ্গবন্ধু কিন্তু ও স্বাধীনতার যে ডাক দিয়েছিল এটা ভাতের অধিকারের জন্য না, জি বলার অধিকারের জন্য, সম্মানের জন্য। সম্মানের তো অধিকারের সেই সম্মানটা ছিল না। মানুষ হিসাবে গণতন্ত্রের যে মৌলিক অধিকার যেটা দেয় মানুষকে, মানুষ হিসাবে সেই সম্মানটা মানুষের ছিল না। জি আমরা কিন্তু স্বাধীনতা 71 সালে যে যুদ্ধটা করছি সেটা ভাতের জন্য না, সম্মানের জন্য। জি, আমরা নিশ্চয়ই। পাকিস্তানের সেকেন্ড ক্লাস নাগরিক ছিলাম। জি সমস্ত আর্মি জেনারেলরা ছিল পাঞ্জাবি, বড় বড় সেক্রেটারি। বঙ্গবন্ধু নিজেই তো বলছেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। হ্যাঁ, তো যাই হোক আর কি, তো এখন কথা বলতে পারি। আমি চাইলে একজন মন্ত্রীর, উপদেষ্টার, এমনকি প্রধান উপদেষ্টার সম্পর্কেও আমি কিছু বলতে পারি যদি আমার কোনো কিছু ভালো লাগে বা না লাগে। হ্যাঁ, তখনও আমি বলেছি, কিন্তু কায়দা করে বলতে হতো খুব। জি এখন কায়দা করে বলা লাগে না, সরাসরি বলা যায়। এটাই হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। আগামীর বাংলাদেশ নিয়ে আপনার মানে স্বপ্ন বা প্রত্যাশা কেমন? একটা বিরাট স্বপ্ন দেখেছিলাম এই অভ্যুত্থান হওয়ার পরে। জি মনে করেছিলাম যে শ্রীলঙ্কায় যেমন দুর্নীতি শূন্য হয়ে গেছে, ওরা ওদের যে গণজাগরণটা হয়েছে ওদের পরে দুর্নীতি, ইভেন আফগানিস্তান কে আমরা কিভাবে ভাবি তালেবানদেরকে, সেখানেও দেখলাম যে দুর্নীতি প্রায় শূন্যের কোঠায়। কিন্তু আমরা যে আশাটা করেছিলাম যে যেভাবে সেইভাবে তো সংস্কারটা হচ্ছে না বা হলো না, বা আমরা হতে দিচ্ছি না, যেটাই হোক। তো ওইটা নিয়ে তবে এত বড় আপরাইজ আর কি, এত বড় গণজোয়ার, ঠিক আছে, একটা আমি কি বলবো, এটা খালি হাতে বিপ্লবই বলি। অস্ত্র ছাড়া বিপ্লব হয় না, কিন্তু খালি হাতে এত বড় কিছু হয়, এটাও কিন্তু একটা খুব বড় উদাহরণ। প্রেসিডেন্স আর কি। জি হ্যাঁ, জি, নজির। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা যদি আবার টেলিভিশন প্রসঙ্গে আসি, যে স্বাধীনতার পর নতুন বাংলাদেশে শুরু হয়েছিল বিটিভি, মানে বিটিভি তো আগেই শুরু হয়েছিল, নাম পরিবর্তন হয়েছে। আবার 1997 সালে শুরু হলো বেসরকারি টেলিভিশনের যে যাত্রা। সময়ের প্রয়োজনে ধীরে ধীরে এই টেলিভিশন ইন্ডাস্ট্রি আজকের এই অবস্থায় এসেছে। বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ রাজস্ব আসে তা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেও বেশি। এবং এই যে টেলিভিশনের এই যে ক্রমবিবর্তনের ইতিহাসে আপনি একজন সাক্ষী এবং সহযাত্রী, মানে কেমন লাগে পেছনে তাকালে? ভালো লাগে, বললাম না, আমাদের তো ধরো নাইট ক্লাব নাই, বার নাই, আমাদের সংস্কৃতিটা তো অন্যরকম, তাই না? জি আমরা পরিবার কেন্দ্রিক আর কি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালিস্ট না। আমরা যাই, আমরা থাকি, বাসায় থাকি, ওই টেলিভিশনটাই আমাদের একটা বিনোদনের জায়গা আর কি এখানে। কিন্তু তোমরা টেলিভিশনওয়ালারা এত অত্যাচার করো, একটা নাটকের মধ্যে 40 মিনিট তোমরা বিজ্ঞাপন দেখাও। আমি 40 বছর ধরে নাটক লিখি, নাটক করি। আমি ফেরদৌস হাসান, খুব কষ্ট করে এই জায়গাতে আসছি, অনেক সংগ্রাম করে, অনেক ত্যাগ করে। আমার নাটকে যে 40 মিনিট যায়, কালকে যে ছেলেটা নাটক করতে আসছে তারও 40 মিনিট যায়, কোনো বাদ বিচার নাই কোনো আর কি। তো এতই কি টাকার দরকার, মানে এতই কি দরকার ছিল? একটা জায়গাকে কি একটু ইয়ে করা যায় না, মানে নিয়ন্ত্রণ, মানে ভালো কিছু করা যায় না? বা সরকার কি চিন্তা করতে পারেন না? শুধুমাত্র আমি টিভির যারা মালিক বা কর্তৃপক্ষ তাদের করছি না, এটা সরকার ভাবতে পারতেন যে হ্যাঁ, আমরা তো নাইট ক্লাবে যাচ্ছি না, আমরা তো বারে যাচ্ছি না, আমাদের তো আমরা বাসায় বাবা মা ভাই বোন কাজের মানুষ, এগুলো নিয়ে। এবং এমন এমন চ্যানেলে এমন এমন নাটক দেখাই যে ওটা পরিবারের সাথেও দেখা যায় না। এখন কি সেই নিয়ন্ত্রণটা নাই, সেই ভেটিংটা নাই? আমরা তো একটা কথা লিখতে গেলে চিন্তা করি যে এটা কি হবে। ঠিক আছে, আমরা সবাই মিলে দেখি, পরিবারের সবাই। এবং ইউটিউব কন্টেন্ট এবং টেলিভিশন কন্টেন্ট আলাদা হওয়া উচিত। যারা দেখবেন অ্যাডাল্ট কিছু দেখতে চান তারা তো দেখতেই পারেন, ইউটিউবে দেখবেন, নিজের মতো করে দেখবেন, তাদের এটা অভিরুচি। কিন্তু সেটা টেলিভিশনের সাথে গলিয়ে ফেললে হবে না। এটা টিভিতেও অনেক কিছু গালাগালি হ্যান ত্যান এগুলো যাচ্ছে, বা এগুলো একটু পীড়া দেয় আর কি, এগুলো দেয় পীড়া দেয়। জি জি। এমনিতে বিটিভিতে আপনার মানে শুরুর গল্পটা মানে কেমন ছিল, মানে কিভাবে মানে বিটিভিতে আপনি গেলেন, কাজ শুরু? না, সেই সময় তো স্বর্ণযুগ ছিল, স্বাধীনতার পরে মধ্যবিত্তের যে মূল্যবোধটা ছিল, আগে কিন্তু একটা ক্লাস ছিল মধ্যবিত্ত, এখন যেটা নাই।
এখন একটা একটা একদম মধ্যবিত্ত বলতে কিছু দেখা এখন যায় না। একটা একটা ডি ক্লাস হয়ে গেছে আর কি, ওই জি। নিচু হয়ে গেছে আর একটা উঁচু উপরে উচ্চবিত্ত হয়ে গেছে আর একটা এটা। হ্যাঁ, তো ওই মধ্যবিত্ত সারা পৃথিবীকে এই সাংস্কৃতিক যে মূল্যবোধ আমাদের, যেটা চেতনা, যে দেশপ্রেম, পারিবারিক মূল্যবোধ। এগুলা ছিল। তো সেই সময় স্বাধীনতার পরে মানুষের ভিতরে এই জিনিসটা ছিল, এই চর্চাটা ছিল। জি। আমরা তো মফস্বলে মানুষ, তো আমাদের ওখানে প্রত্যেকটা বাড়িতেই ধরো কোনো কোনো মেয়ে গান শিখতো, হুম। কোনো ছেলে বাদ্যযন্ত্র শিখতো কোনো জি। একটা। আমরা যখন কোনো পাড়াতে অনুষ্ঠান করতাম, লোকের বাড়ি থেকে চৌকি চেয়ে চেয়ে এনে, জি 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 জি। তো হয়তো 25 জন নাম লেখালো যে তারা গান গাবে, অনেক বড় হতো, অনেকটা ছিল। এখন তো গান গাওয়া করে দেয়, ঠিক আছে, এখন শুধুমাত্র পড়াশোনা আর কি, চাকরি পাওয়ার জন্য। আমরা কিন্তু তখন চাকরির কথা তো ভাবতাম না, লেখাপড়া করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এরকম একটা ছিল। কিন্তু চাকরি করতে হবে চাকরির জন্য, এখন তো পড়াশোনা শুধুমাত্রই হয় যে একটা চাকরি পাওয়ার জন্য, টাকা একটা চাকরি পাওয়ার জন্য। সে যে অন্য কিছু হতে পারে, যেমন ধরো আমি একটা অন্য কিছু হয়েছি, তাই না, জি। আমি লিখি। এবং এই প্রসঙ্গে বলতে হয়, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন, আপনি মানে ডিফেন্সে চাকরি করেছেন, অথচ আপনি মানে সাহিত্যকর্ম চালিয়ে হ্যাঁ, গেছেন, আমি লেখালেখি চালিয়ে ওকালতি গেছেন। করতে পারতাম, জি, আমার আর্মি ক্যারিয়ার ছিল, ওটা ছিল। আমি শুধুমাত্র লেখে, অন্য কিছু না করেও কিন্তু আমি চলি ঢাকা শহরে। হয়তো একটু তো মানে তোমাদের মতো অত ভালো চলি না, চলে যায় আর কি, দিন চলে যায়। তো অন্য কিছু ভাবতে পারে না কেন যেন এখনকার ছেলেপেলেরা, ঠিক আছে, এই এই জিনিসটা যে সে নিজেও কিছু করতে পারে, নিজেও কিছু করতে পারে। কেন হচ্ছে এমন আসলে? আমি জানি না, মানুষ কেন জানি সবাই নিজেকে বেশি সিকিউর করতে যায়, ইনসিকিউর করে ফেলতেছে আর কি, কেন জানি এত বেশি। যেমন আমি একটা বড় দোকানে গেলে, যেমন আমি শপিং করাটা খুব যাই না, মানে বাজার টাজারে কিছু কেনাকাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এবং ধরো আমি ঈদের বাজারও আমি 5 মিনিটে সারতে পারলে মানে করি, যেটা যেটা নেবো, এটা কত দাম, এত দাম দিতে পারবেন, যদি বলে হ্যাঁ, তো নিয়ে আসলাম। মানে আমি এটা পছন্দ করি না। তো ভালো ভালো দোকানে ঢুকে আমি দেখি যে এত ব্র্যান্ডের জিনিস, এত জিনিস, হ্যাঁ, মানে আমার মনে হয় যে হাউ মেনি থিংস আই ক্যান লিভ উইদাউট, মানে কত কিছু ছাড়াই যে আমি চলতে পারি। আমার খুব ভালো লাগে যে এত কিছু, মানুষের এত আয়োজন। ইভেন একটা জুতার দাম 70,000 টাকা, একটা বেল্টের দাম 12,000 টাকা। আমার একটা বেল্ট লাগলে পরে দরকার হলে 150 টাকা দিয়ে আমি রাস্তা থেকে, ফুটপাথ থেকে এটা কিনে নিয়ে যাইব কোনো দিকে। মানে সাধারণ জীবনযাপনের মধ্যে যে সুখ আছে সেটা অনেকে মানে আমি ভাবতেই পারে অ্যাফোর্ড না। করি না। জি জি, অ্যাফোর্ডও করি না। অ্যাফোর্ড করি না, সেটা আমার বড় কথা। আমি যদি অ্যাফোর্ড করতাম তখন কি করতাম আমি জানি না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই অপ্রয়োজনীয়, এটা বৈষয়িক। এই 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 জিনিসগুলো, এই জি নিশ্চয়ই। আপনি 80-র দশক থেকে এ পর্যন্ত প্রায় 5,000-এর উপরে নাটক নির্মাণ করেছেন এবং অর্ধশত গল্প এবং উপন্যাস লিখেছেন এবং 40টির মতো আপনি চলচ্চিত্রে চিত্রনাট্য লিখেছেন। মানে এমন ইতিহাস, এই মানে এমন কর্মযোগ ইন্ডাস্ট্রিতে আর কারো আছে? মানে আমার জানা নেই। আপনার জানা আছে এমন কিছু? অনেকেই তো লিখছে না হয়তো মানে আছে। কিন্তু এই পরিমাণ কাজ বা নাটক নির্মাণ, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, এটা তো একটা অসম্ভব কাজ। কিভাবে আপনি মানে মানে এটা সম্ভব হলো? এটা কিভাবে সম্ভব হলো, তো ধরো তোমাদের এখানে একটা সিরিয়াল করছি, জি। শ্যাওলা করছি, ধরো ওই কামাল ভাই বললো একটা করছি, ওইখানে মুস্তাফিজ ভাই ছিল জিটিভিতে, বাংলা ভিশনে উনি বলছেন একটা, জিটিভি বলছে একটা, মাহবুব ভাই, জি। ওই বৈশাখী একটা বলছে, ধরো এরকম। তো সবার কথা রাখতে গিয়ে আমাকে অনেক বেশি কাজ করতে হয়েছে আর কি। আপনি তো ছোট থেকে লেখালেখি মানে করতেন, সেই আপনি যখন রাজশাহীতে মানে স্কুলে বা কলেজে পড়তেন তখন থেকে লেখালেখি যুক্ত ছিলেন এবং আমি যতটুকু জেনেছি যে আপনি মানে পেটে থাকা অবস্থা আপনার মা সবসময় চাইতেন যে আপনি লেখক হন। এটা কি সত্যি? হ্যাঁ, নিশ্চয়ই বলেছেন আমাকে যে আমি চাইতাম যে আমার একটা ছেলে লেখক হোক। এবং আমি যখন খুব ছোট ছিলাম, আমি যখন লেখাপড়াও করি না, স্কুলেও যাই না, জি। তখন আমার মা আমাকে নিয়ে তৃপ্তি মিত্র, শুভ মিত্র নাটক শুনতো রেডিওতে। তখন এ মাসের নাটক একটা যেত আর কি, রাত্রি 10:30টার সময়। জি। তো ওখানে আমার বোন বা বড় ভাইকে ডাকতেন না, আমার মা আমাকে নিয়ে, আমার বাবা চাইতেন না যে আমি শুনি,
মিটমিট করে হাসতো আর শুনতো। কিন্তু ওইখান থেকে হয়তো আমার ভেতরে ওই নাটকের জি, জি, ব্যাপারটা দানা বাঁধে, কিভাবে একটা নাটকের ফর্ম হয়, কিভাবে একটা সিকোয়েন্স প্রেগনেন্ট হয়, কতটুকু হলে একটা সিকোয়েন্স, এগুলো হয়তো তখন থেকে আমার ভেতরে জি, জি। ইমপ্ল্যান্ট হয়েছে। আপনার মা কি গৃহিণী ছিলেন? আমার মা স্কুল টিচার, স্কুল টিচার ছিলেন। আর বাবা কি করতেন? বাবা ছিল পুলিশে আর কি, পুলিশে ছিলেন। উনি পরে। আর আপনার মানে ভাই বোন মানে কজন আছে? আমার বড় ভাই ছিলেন একজন পুলিশ অফিসার, আমার বোন ছিল একজন টিচার। আচ্ছা, মানে আপনার 3 ভাই বোন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। বাহ! তো এই যে, এবং আপনি এক জায়গায় বলছেন যে জিয়া আনসারী ছিল আপনার নাট্যগুরু। মানে তার সান্নিধ্যে থেকে আপনি চিত্রনাট্য লেখার যে পারদর্শিতা অর্জন করেন সেই হ্যাঁ, মানে গল্পটা জিয়া শুনতে জিয়া চাই। আনসারী উনি আমাকে প্রথম সুযোগ দেন টেলিভিশনে। মানে ওনাকে কোথায় পেলেন, কিভাবে পরিচয় হলো? আমি ওই টেলিভিশনে একদিন লেখা দেখছিলাম যে নাটক আহ্বান করতেছে, মানে 313 নম্বর রুম থেকে, বিটিভিতে? বিটিভিতে, জি আনসারি। জি। তা আমি একটা নাটক লিখে পাঠিয়ে দিয়েছিলাম, তো ওরা মনে করেছে যে আমি ইউনিভার্সিটির টিচার। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম ইউনিভার্সিটি। আচ্ছা। ওই মানে আমি প্যাডের মধ্যে একটা টিচারের কাছে একটা প্যাড চেয়ে নিয়ে অফসেট, তখন তো অফসেট কাগজ পাওয়া যেত না, তো ওই প্যাডের মধ্যে লিখে দিয়েছিলাম আর কি, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা প্যাডের মধ্যে। ওটা যাই, পরে যখন আমি টাকা নিতে আসি তখন বলে যে উনিকে অথরাইজেশন দিচ্ছে কে, বলে আক্তার ফেরদৌস রানা। তখন বলছে আমি আক্তার ফেরদৌস রানা। তখন ওরা তো অবাক হয়ে যায়। পরে আমাকে মুস্তফা কামাল সৈয়দের কাছে নিয়ে যায়, উনি তখন জিএম ছিল। আচ্ছা। মানে এত ছোট ছেলে, আমার তখন দাড়ি গোপো ওঠে নাই। পরে বললো যে জিয়া তোমার কি ওই স্ক্রিপ্টটা হয়েছে, উনি লন্ডনে যাচ্ছিলেন, জি। বিবিসিতে কি করছে। তো বলছে না স্যার এখনো লেখিনি নাটকটা। বলছি তুমি নাটক লিখতে কয়দিন লাগে? তা আমি বললাম যে আমার 2 দিন 1 দিন জি লাগবে। তো বলছে ও ও লিখে দিক একটা, দেখি আমি ও কেমন লিখে। তো বললাম আমি তো, আমার তো এখানে থাকার জায়গা নাই, তো জিয়া ভাই নিয়ে যায় তার বাসায়, তার শ্বশুর বাড়িতে উনি ঘর জামাই থাকতেন, উপরে একটা ঘর ছেড়ে দেয় চিলে কোঠার, আমি সেখানে বসে বসে লিখি। তো ওনার শাশুড়ি জানলা দিয়ে দিয়ে দেখে, বলে আমি কিভাবে লেখো দেখি, আর চা খাওয়াই, বলে তুমি চা খাবে, এই করে খুব আদর করেছিলেন। ওনার নাম ছিল ফিরোজা, ওনার শাশুড়ির নাম। আচ্ছা। হ্যাঁ, খুব সুন্দর ছিলেন দেখতে উনি, অনেক বয়স্ক। জিয়া আনসারীর শিশু শাশুড়ি আর কি, উনি মা মা করতেন। তো আমি ওই লিখে দিয়েছিলাম কালপুরুষ একটা নাটক, ওইটাই জিয়া ভাই করে লন্ডনে চলে যায় আর কি। আচ্ছা। তারপর থেকে প্রায় নাটক লিখতাম আর কি। জি, যেহেতু বিটিভির প্রসঙ্গ আসলে এবং মুস্তফা কামাল সৈয়দের কথা বললেন, আমরা জানি যে ওনার সাথে আপনার যে সম্পর্কের গভীরতা সেটাও জানি, এবং আমরা কাছ থেকেও দেখেছি যে আপনি যতবারই দেখা হতো তার পা ছুঁয়ে সালাম করতেন। এই যে রীতিটা, যে পা ছুঁয়ে সালাম করার যে সম্মান দেওয়ার যে প্রবণতা, এটা কিভাবে কোত্থেকে আসলো সেটা একটা মানে জানতে চাইবো। এবং তার সাথে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তার সহধর্মিণী জিনাত রেহানা গত ভাবি মারা গেছে। যে মারা গেলেন। তো আমরা এনটিভির পক্ষ থেকে এই গুণী শিল্পীর প্রতি কি বলবো শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং সেই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে কামাল ভাইয়ের সাথে আপনার সম্পর্ক। এটা কামাল ভাইকে হয় কি একটা অজাত শত্রু আর কি। উনি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমাকে যে আলাদাভাবে উনি ইয়ে করবেন, সুবিধা দিবেন, ব্যাটিং করবেন বা আলাদাভাবে যে সুযোগ সুবিধা দেবেন, এগুলো কিন্তু কখনো উনি দিতেন না। জি। ঠিক আছে, হয়তো ফালু ভাই আমার নাটকের দাম বাড়ায় দিচ্ছে, হ্যাঁ, উনি আমাকে তোমাকে দিয়ে হয়তো বলাইলো যে এই রানা যেন এটা এত টাকায় করে দেয়। আমরা কখনো ওনাকে গুরু ভাবতাম আর কি, জি, ওনাকে খুব সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। যেমন এই ইয়েতে বিটিভিতে প্যাকেজ নাটকে আমার হঠাৎ করে একটা টাকার খুব দরকার পড়ে, তো আমি কামাল ভাইকে বললাম, কামাল ভাই আমার নাটকটা একটু আগায় দেন না। তো বলছে ওখানে যার নাটক আছে সে যদি স্যাক্রিফাইস করে আপনার জন্য তাহলে আমি করবো। তো আমি দেখি ওখানে মোহন খানের নাটক, মোহন মারা গেছে। তা আমি মামা মামা বলতাম যে মামা আপনার নাটকটা, বলে হ্যাঁ ঠিক আছে আমি লিখে দিচ্ছি। লিখে দিল, আমি কাগজটা নিয়ে এসে দিছি, বলে চলেন আপনাকে কিছু খাওয়াই। কামাল ভাই আমাকে নিয়ে গেল গুলশান একটা রেস্টুরেন্টে, বসালো, বসে খাওয়ালো। বলে দেখেন রানা, আমি মনে করেছিলাম যে আপনাকে দিবে না লিখে, কিন্তু আপনি লিখিত আনছেন, আমার দেওয়া উচিত, কিন্তু আমি যদি দিই একটা বাজে নজির হয়ে যাবে, প্রিসিডেন্স, যেইভাবেও নাটক আগানো পেছানো যায়। তো আপনার খুব কি টাকার দরকার, তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে লোন দিব, আমার কাছে কিছু টাকা আছে, আমি আপনাকে দিব, কিন্তু আপনি এই কাজটা করেন না, এটা একটা খারাপ উদাহরণ তৈরি হয়ে থাকবে যে ইচ্ছা করলে নাটক আগানো পেছানো যায়। আরো এরকম ওনার 100টা গল্প বলতে পারি আমি, এরকম করে যে ওনার সততার যে জায়গাটা আর কি, অনেস্টির যে জায়গাটা,
এটা 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 কল্পনা। আগেকার মানুষগুলো মোটামুটি উনি মুস্তাফিজুর রহমান, অন্যান্য যে নওয়াজিশ আলী খান, ইনারা ওই কাছাকাছি, উনাদের প্যাটার্নটা একই রকম, মানে একই ধাঁচের মানুষ ছিল। এখন এইসব মানুষ, ওনারা এখন বিরল প্রজাতি আর কি। এখন এই ধরনের মানুষ কিন্তু দেখতে পাই না, মানে গতানুগতিক। জি, মানে এমনিতে জিনাত রেহানার সাথে আপনার কোনো হ্যাঁ, আমার ভাবি আমাকে খুব স্নেহ করতেন। আমি ওই ফোন করলে, কামাল ভাইকে যদি কখনো ফোন করতাম, বা উনি আমাকে ফোন করলে, হয়তো উনি তো মোবাইল ফোন ব্যবহার করতো না, আমাকে বাসায় ফোন করতে হইতো। তোমরা যদি বলতাম, আমি শুটিং শেষ করে রাত্রি ফোন করতাম, তখন বলতো যে রানা সারাদিন অফিসে থাকে, এরপরে সে ওই যে দিলারা জামানের হাজবেন্ড, তার সাথে প্রত্যেকদিন 1 ঘন্টা করে গল্প করে। জি ফখরুজ্জামান চৌধুরীর সাথে। তারপরে তুমি এখন রাত্রি 12টার সময় ফোন দিছো, তো আমি তো, আমার তো ঘুমাতে হয়, জি, তাকেও তো ঘুমাতে দিতে হয়, সবকিছু করতে, এরকম বলতো আর কি। তখন ভাবি আমি 1 মিনিটের বেশি কথা বলবো, তখন আমি বলবো যে আপনি কথাটা বলে দেন, তখন হেসে বলতো ঠিক আছে আমি দিচ্ছি, জেগে আছে। জি জি জি। খুব মানে উনি খুব শিল্পমনা ছিলেন, উনি বুঝতেন আসলে। মানে শিল্পী জিনাত রেহানাকে আপনি মানে কেমন দেখেছেন? এতই তো বললাম যে ভাবি খুবই আন্তরিক, খুবই সজ্জন ছিল, কিন্তু উনার একটা মানে অভিযোগ ছিল হচ্ছে কামাল ভাই এই ফোনে এই যে মানে দিলা যেমন হাজবেন্ডের সাথে কথা বলে, যে বাপ রে বাপ, একটা ছেলের সাথে এরকম প্রেম থাকে। জি জি, ক্রিকেট নিয়ে বা ক্রিকেট নিয়ে, রাজনীতি নিয়ে হ্যাঁ, কথা বলতেন। উনি খুব ক্রিকেট পাগল লোক ছিল, শুনতো। ওই উনাকে আমি দুলাভাই বলতাম, দিলারা জামানের হাজবেন্ডকে। উনি আমাকে বলতো রানা তুমি আমাকে একটা ছোট্ট একটা রেডিও এনে দিবা তো, তোমার আপা যেন ট্রেন না পাই, আমি রাত্রেবেলা শুই। তেমন ওনাকে এনে দিয়েছিলাম বাইরে থেকে একটা 8 ব্যান্ডের ছোট্ট রেডিও, ক্রিকেট খেলা শোনার জন্য, কমেন্ট্রি। খুবই মানে কি বলবো যে মানে মজার স্মৃতি। তো একটা কমন প্রশ্ন, যে আপনি এতগুলো চলচ্চিত্রে চিত্রনাট্য লিখলেন, আপনি একজন নির্মাতা, 5000-এর অধিক নাটক নির্মাণ করেছেন, আপনি কেন চলচ্চিত্র নির্মাণ করছেন না? চলচ্চিত্র তো অনেক বড় জিনিসটা আসলে, যে অনেকে হয়তো বোঝে না, বা অনেকে হয়তো মানে পরিচালক হতে চায়, নামটা এস্টাবলিশ করতে চায়, তার ফিল্মের ডিরেক্টর ইজ এ বিগ থিং, কিন্তু সে হয়তো বোঝে না, বুঝছো? টেলিভিশন হচ্ছে টেবিলের মধ্যে, আর ওইটা হচ্ছে ফিল্ম, তো ফিল্ড মানে বিশাল বড় জায়গাটা। ধরো তুমি এখানে বসে আছি টিভির জন্য, এটা যদি ফিল্মে আমি দেখাতাম, তাহলে আমার কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হইতো, অনেক লাগতো। এখন যে বাজেট দেয় বা বাজেটে হয়, এই বাজেটে সিনেমা আসলে হয় না। সরকারি অনুদান হচ্ছে, আপনি কখনো সরকারি অনুদানের জন্য চেষ্টা করেন? না, আমাকে দিবে না কখনো। কেন? আমি দিবে না আমাকে, আমি যদি চাই আমাকে দিবে না, অপদস্থ করবে। একটা সেক্রেটারি হয়তো আমার নামই জানেন না, তথ্য যে সচিব আছেন যিনি তথ্য মন্ত্রণালয়ে চাকরি করেন, তারা কি জানেন ফেরদৌস হাসান কে বা কে? আমাদের দেশের প্রাইম মিনিস্টার কি জানতেন যে ফেরদৌস হাসান কে? হয়তো আমার নাটক উনি দেখেছেন বা দেখেননি, উনি করতে, হ্যাঁ, উনারা করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হাসতে চান, উনারা টেলিভিশন প্লেনে ওঠার পরে বলে যে একটা হাসির কিছু দাও তো, আমি দেখতে চাই। ওনারা হাসির জিনিস দেখতে খুব পছন্দ করেন। আমাদের সিরিয়াস জিনিস বা এগুলো জিনিসের মধ্যে করতে চান। শিল্প মানসম্পন্ন যে নাটক, হ্যাঁ, লাইট ভ্যানের জিনিসপত্রই পছন্দ করেন ওনারা, দেখছি, তাই না? আমি খুব কষ্ট করে একটা অ্যাড বানায় দিছি এই খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য। তো গরু তো আমরা যে ঢাকায় খাই সেটা মোষের গোশত খাই আর কি, গরু খুব কম জবাই হয়। তা আমি একটা গরু, তো কসাই বলে যে গরু কোথায়, আমরা তো মোষ জবাই করি, আমি শুট করব, আমাকে একটা গরু কিনে দিয়ে সেটা জবাই করে সেইটার মাংস সেটা শুট করতে হয়েছে নিরাপদ খাদ্য বোঝানোর জন্য। এটা দেখার পরে মন্ত্রী বলছে, এরে দূর, এটা কি করছে, এটা মমতাজকে দিয়ে গান গাওয়াইলে কত ভালো হইতো। অথচ আমার একটা মাস লাগছে, কি কষ্ট, সে বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে আমি বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে কিভাবে সে ফসলটা ফলে, কিভাবে করে, কিভাবে ওষুধ না দেয় করে। তা আমাকে যখন সেক্রেটারি বলেন এই কথাটা, উনি খুব কষ্ট পাইছেন আর কি মন্ত্রী সাহেবের এই কথাটা শোনার পরে। উনি তখন আমাকে বলে যে আপনাকে ভাই কষ্ট দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। উনি উপলব্ধি করতে পেরেছেন। উনি উপলব্ধি করেছেন। আপনি তো জুলাই আন্দোলন নিয়েও আপনি নাটক নির্মাণ করেছেন। হ্যাঁ, আমি করেছি, আমি দুটো নাটক করেছি। একটা হচ্ছে পানি, মুগ্ধকে নিয়ে, হ্যাঁ, সেটাকে করেছি। আর একটা সেদিন করলাম ঈদে। তো এই নাটকগুলো কিন্তু আগে করতে পারতাম না,
বা আচ্ছা। এখন মানে কিন্তু যা বলতে চাইতাম আমরা যে সেটা বলতে যা পারছি না। বলতে চাইতাম ওই যে টিভিতে এই জিনিসটা দিত না জি, কখনো। জি, 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 তো আমি খুব চ্যানেলের কাছে কৃতজ্ঞ জি। যে তারা আমার এই দুইটা নাটক মানে দিয়েছে এটা। এবং আমি যারা তরুণ যারা আছে এত বড় একটা হাত তুলে দিচ্ছে রাইফেলের সামনে, এটা সোজা সোজা কথা না, জি, জি, জি। ঠিক আছে? বা পানি দিচ্ছে, গুলি চলতেছে তার মধ্যে পানি দিচ্ছে, পানি লাগবে পানি, অনেক বড় ব্যাপার। কিন্তু এটাকে আমরা যদি মিস ইন্টারপ্রেট ধারণ করি, হ্যাঁ। এটাকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু আমরা দেখি যে তরুণ নির্মাতারা, মানে যারা নির্মাণ করছেন বা যারা নাটক লিখছেন, তারা কিন্তু এই খুব একটা মানে এই আন্দোলনটাকে ওন করছেন না অনেকেই। না, না, না। কেন করছেন না আমি কিন্তু বুঝি না। হ্যাঁ, বা এগুলো নিয়ে যে ধরনের কাজ বা প্রচার প্রচারণা হওয়া করা দরকার বা উচিত। যে আমি ধরনের কিন্তু ভাবনা থাকা দরকার। আমি জানি না আর 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 নাটক হয়েছে কিনা এগুলা নিয়ে। না, আমার যেগুলো জানা মতে হয়েছে তো নিয়েছে নে। আপনার ডকুমেন্টেশন হয়েছে বা মানে মানে এত ফিল্ম হবে এত শুনছি। মানুষ মারা গেলেন, এত রক্ত ঝরলো। হ্যাঁ, আমি বাবা মাকেও দেখেছি যে করেছে। জি, 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 জি। আমি একদিন বসুন্ধরাতে গিয়েছিলাম, হুম, হুম, হুম। ওই পুলিশ ঢুকছে ওই ক্যাম্পাসে করার জন্য, নর্থ সাউথ করার জন্য। ও মায়েরা সব বটি লাঠি এগুলা নিয়ে আসছে পুলিশকে মারার জন্য, সব যে আমাদের ছেলেপেলেকে মারতে আসছে পুলিশ। মানে কি অবস্থা, মানে এই জিনিসটা। তারপরে আমরা রাত্রে ডাকাত না আসে আমাদের সাথে পাড়ার যত ভাবিরা আছেন ওনারাও লাঠি মিট্টাটি নিয়ে, মানে একটা খুব খুব একটা মানে আপরাইজটা এত সুন্দর হয়েছিল, এত এত চমৎকার একটা উজ্জীবনা, এত উদ্দীপনা। জি, জি, জি। এটাকে আমরা কাজে লাগালাম না, বা আমরা এটা ওন করলাম না, এটা করে ফেললাম। সত্যি। এটাই হচ্ছে একটা কষ্ট আর কি। সত্যি। তো আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এবং মানে বন্ধু সার্কেল অধিকাংশই হচ্ছে রাজশাহীতে, এবং সময় পেলে আপনি রাজশাহীতে ছুটে যান। সেটা কি প্রকৃতির টানে নাকি নারীর টানে? আর পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর একটি তো মানে সুনাম রয়েছেই। তো এটা কি আপনার ছোটবেলায় আপনি এমনই দেখেছেন রাজশাহী? না, রাজশাহী এরকম ছিল না। রাজশাহী খুবই মানে এখানে খুবই মানে পিছিয়ে পড়া একটা জনপদের একটা ছিল, ঠিক আছে? ড্রেনের মাটি তুলে ওখানে পাশেই রাখতো, আবার পানিতে ধুয়ে যেত। জি, জি। লিটন আসছিল আমাদের, জি, লিটন। জি, 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 জি। এই লিটন আসার পরে এই রাজশাহীটাকে এত সুন্দর একটা রূপ দিয়েছে। এবং লিটনের এই ব্যাপারটা জি। অনেকে রেপ্লিকেশন হয়েছে যে জি। ও রাত্রেবেলা পুরো শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতো, হুম, 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 হুম। ঠিক আছে? রাত্রিবেলা তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সকালবেলাতে উঠে মানুষ একটা ফ্রেশ ঝকঝকে শহর পায়। জি, 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 জি। তারপর লাইট টিয়ে সব গার্ডেনিং, কিছু হ্যাঁ, ছিল, পরিষ্কার। এটা ছিল। এখন আবার দেখি যে ওই ওই জিনিসটা এখন আর নাই জি, জি, রাজশাহীতে। জি। আস্তে 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 ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমরা জানি যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমরা যদি ছোট্ট করে জানতে চাই যে আপনি মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করলেন, কোন সেক্টরে যুদ্ধ করলেন, যদি ছোট্ট করে একটু বলতেন আসলে আমাদেরকে। এটা আমার বাবাকে গুলি করেছিল আমার সামনে, উনি বেঁচে গেছেন। আচ্ছা। আর আমিনুর রহমান বাচ্চু যে ক্যামেরাম্যান শিল্পী আছে, জি, ওর জি, জি, বাবা জি। আমার বাবা একই, দুইজনই পুলিশ ইন্সপেক্টর ছিলেন হুম, হুম, তখন। হুম, হুম, হুম। ওর বাবা মারা গিয়েছিল, ওটা আমার চোখের সামনে। পরে বাচ্চুকে নিয়ে যে দেখাই, পরে আমি বাসা থেকে পালায় চলে যাই আর কি ইন্ডিয়াতে। সেই ইন্ডিয়াতে ঢুকতে দেয় না, বর্ডার সিল করা। পরে অনেক কষ্ট করে যাইটাই আর কি। আমি ডাক দিয়ে যে একটু উপন্যাস লিখছি এটা জি, নিয়ে। ডাক দিয়ে যে উপন্যাস। ওইটার ভিতরে লিখেছি যে ওইখানে। তো আমি এতই ছোট আন্ডার সাইজ ছিলাম যে আর কি ওরা আমাকে করতে চায়নি। পরে আমি আবার খুব ভালো উর্দু বলতে পারতাম। আমার বাবার যে বডিগার্ডটা ছিল আতাউল্লাহ খান, হুম, 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 হুম। আমি ওর কাছে উর্দু, মানে আমার মা চাকরি করতেন, বাবা চাকরি করতেন, তো যার ফলে আমি তার কাছে মানুষ হয়েছি। আচ্ছা, আচ্ছা, তা আমি কিন্তু ভাত খাওয়া শিখিনি, প্রথমে শিখছি রুটি খাওয়া। পাঞ্জাবিদের কাছ থেকে রুটি খেতাম আমি ছোটবেলায়, দুধ রুটি পছন্দ জি, করতাম জি, বেশি। জি। তো আমি খুব ভালো উর্দু বলতে পারতাম আর কি, করতাম। তো ওইটা আর কি ওই ইন্ডিয়ান যারা ছিলেন তারা ওই ওই ইন্টারপ্রিটার হিসাবে আমি জি, জি, ওখানে থাকি। তারপর ওই ট্রেনিং করি, পরে আবার ফ্রিডম ফাইট থেকে মুজিব বাহিনীতে চলে আসি। জি, অনেক মানে অনেক ধন্যবাদ। আজকে একেবারে সময় স্বল্পতার জন্য আমরা আর বেশি আলোচনায় যেতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখিত। এবং মানে আপনার যে জীবন এবং মানে জীবনবোধ এবং আপনার যে কর্মযোগ, এগুলো নিয়ে আসলে আরেকদিন আমাদের আলোচনায় আপনি অবশ্যই আসবেন, সেই আমন্ত্রণ আচ্ছা, জানিয়ে আজকের তুমি মতো দেখো বিদায় আমি নিতে আসবো। হচ্ছে। জি, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের আচ্ছা, জন্য। ঠিক আছে। জি, দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।